ভাই ঘরের মাঠে অপ্রতিরোধ্য বাংলাদেশ, বাংলাদেশে ঘরের মাঠে হারানো মানে কি তা খুব সাধারণ ব্যাপার না কিন্তু। বাংলাদেশ নিজের ঘরের মাঠে যদি আমরা হিস্ট্রি দেখি 2015 থেকে পর্যন্ত 26 পর্যন্ত, তাহলে কিন্তু তাদের যে ডমিনেন্স যেটা আমরা দেখতেছি এটা কিন্তু আউটস্ট্যান্ডিং। 2015 থেকে 2026 পর্যন্ত তো তারা টোটাল 11টা সিরিজ খেলছে ওডিআই ম্যাচের, এবং বিশ্বাস করা যায় যে 10টা সিরিজ কিন্তু তারা জিতে নিছে। এর মধ্যে বড় বড় টিম আছে যারা বাংলাদেশ হারাইছে। ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়ারে দুইবার হারাইছে, পাকিস্তানে দুইবার হারাইছে, ওয়েস্ট ইন্ডিজে দুইবার হারাইছে, আফগানিস্তানে হারাইছে, জিম্বাবুয়ে হারাইছে, নিউজিল্যান্ডে হারাইছে। একমাত্র ইংল্যান্ড একটা টিম আছে যারা তারা এই সিরিজে হারাতে পারছে না। বাংলাদেশ ঘরের মাঠে সত্যিই ভাগ, যে কারণে কারণ বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশ এত ভালো খেলে যেটা কোন টিমই পারে না। ইন্ডিয়া 2015-তে কে হারছে, এবং লাস্ট 2022-এ রোহিত শর্মা ক্যাপ্টেন্সি যখন দেখলাম সেখানে অলমোস্ট লাস্ট ম্যাচে জিতে গেছিল, বাট আনফরচুনেটলি পারছে না মুস্তাফিজুর রহমানের বলে এগেইনস্টে। তো সেই জায়গার মধ্যে ভারত আবার সেখানে 2-কে হারছিল। বাংলাদেশের ঘরের মাঠে হারানো খুব টাফ, যেটা গতকালকে পাকিস্তানও পারছে না। প্রথম ম্যাচ ওয়ান সাইডেড, পাকিস্তানকে 114 রানে অল উইকেট ডাউন করে দিয়েছে। সেকেন্ড ম্যাচ উল্টা বাংলাদেশ আবার 114 রানে অল উইকেট ডাউন হয়েছে। এবং থার্ড ম্যাচ কিন্তু একটু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, কিন্তু পাকিস্তানের যে মিডল অর্ডারের ব্যাটসম্যান সেইভাবে এরকম খেলতেছেন টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত। একমাত্র সালমান আলী একা খেলছে 106 রানের একটা ইনিংস 98 বলে। তাছাড়া বাদ বাকি ব্যাটসম্যান লাস্টের দিকে শাহিন আফ্রিদি চেষ্টা করছে ক্যাপ্টেন, কিন্তু পারছে না। কিন্তু আনফরচুনেটলি একটা অবাক করার মতো বিষয় আসলো যে পাকিস্তানের এত এত পিএসএল এর থেকে ইয়াং ট্যালেন্ট এই টিমের মধ্যে আছে, তারা কেউ কিন্তু সেই পটেনশিয়াল ওয়াইজ খেলছে না। নতুন টিম তৈরি করছে, শাহিন আফ্রিদি বারবার কইতেছে একটু টাইম লাগবে, তার সময় দিতে লাগবো, কিন্তু তারা ইন্টারন্যাশনাল যে খেলার যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে পারছে না করতে। র্যাঙ্কিং এর দিক থেকে যদি দেখি, বাংলাদেশ কিন্তু ওডিআই র্যাঙ্কিং এ 10 নাম্বার আছে, অর্থাৎ একটা নিচের সারির টিম। আর পাকিস্তান বর্তমানে যে র্যাঙ্কিং আছে সেখানে আছে 4 নম্বরে, অর্থাৎ ওডিআই র্যাঙ্কিং এ 4 নাম্বার একটা টিম, আর এদিকে 10 নাম্বার টিম সিরিজ জিততে লাগছে 10 নাম্বার টিম। এটা কিরকম একটা লাগতেছে না? পাকিস্তান বরাবরই দাবি করতেছে আমরা 2027-এর ওয়ার্ল্ড কাপের লেগে প্রিপারেশন করতেছি, কিন্তু সত্যি কি পাকিস্তানের প্রিপারেশন এরকম? প্রথম ম্যাচ হারে গেছে, সেকেন্ড ম্যাচ জিততে আবার লাস্ট ম্যাচ হারে সিরিজ পর্যন্ত হারে গেছে। অর্থাৎ কোন দিক দিয়ে কিন্তু পাকিস্তানের যে 2027-এ যে ওডিআই ওয়ার্ল্ড কাপের যে প্রিপারেশনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারতেছি না। বাংলাদেশের মতো একটা টিম সেখানে আরামসে গতকালকে ম্যাচটা জিততে পারতো, শুধু একটু ভালো করে ব্যাট করতে যদি পারতো মিডল অর্ডার, যেখানে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান আসলো, সালমান আলী আগে আসলো, যেহেতু সেঞ্চুরি করেছে তার উচিত আসলো ম্যাচটা ফিনিশ করা, কিন্তু সেই রকম মেন্টালিটি নিয়ে এসে খেলছে না। ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের লাগে খেলছে, অ্যাজ এ রেজাল্ট পাকিস্তান হারছে 6 বলে 12 রান। আজকালকার দিনে ওডিআই ক্রিকেট হিস্ট্রি হোক বা টি20 ক্রিকেট হিস্ট্রি হোক, কোনো ব্যাপারই না, শুধু 2 বলের খেলা। সেই 6 বলে 12 রান করতে পারছেন, মাত্র একটা রান হয়েছে, তাও এটা সিঙ্গেল। তো সেই জায়গার মধ্যে পাকিস্তান বর্তমান ক্যাপ্টেন শাহিন আফ্রিদি, যদিও শাহিন আফ্রিদি এর আগেও ক্যাপ্টেন বানানো হয়েছিল, ক্যাপ্টেন্সিতে সরাই দিচ্ছে, আবার ক্যাপ্টেন বানাইছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে অনেক কিছু চলতেছে, যেটা নিয়ে সেটা তারা এরকম পর্যায়ে আছে। তাছাড়া পাকিস্তানের যে প্লেয়াররা, প্রাক্তন প্লেয়াররা যে দাবি করে, কি দাবি করে যে আইপিএল একটা বোরিং লিগ, যেটা যে ইন্ডিয়া উল্লেখ করছে, আইপিএল একটা বোরিং লিগ, যেখানে ম্যাচের সংখ্যা এত বেশি, যেখানে একটা বোরিং লাগে। আইপিএল এর থেকে পিএসএল হচ্ছে খুব একটা দারুণ একটা লিগ, যেখানে ট্যালেন্ট দেখা যায় এবং ইমার্জিং প্লেয়ার ভালো ভালো থাকে, যারা পটেনশিয়াল আছে, কোয়ালিটি ক্রিকেট দেখা যায়। কিন্তু পাকিস্তানে যদি সত্যি ট্যালেন্ট আছে এবং কোয়ালিটি যদি আছে, তাহলে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে এত ফ্লপ খেলে গা। প্রত্যেকটা বারই আমরা দেখি, 2023-এ দেখলাম, 2024-এ দেখলাম, 2025-এ দেখলাম এবং 2026-এ দেখলাম, লাগাতার 4 বছর কিন্তু পাকিস্তান আইসিসি ইভেন্টে ফ্লপ ফ্লপ আর ফ্লপ হইতেছে। অন্যদিকে বাংলাদেশ টি20 ওয়ার্ল্ড কাপের বদলা কিন্তু নিয়ে নিছে এই ওডিআই সিরিজ জিতা, সেটা যেটা তাল মিলে সেটা বাংলাদেশ পর্যন্ত টি20 ওয়ার্ল্ড কাপ থেকে খেলতে বাধা দিছে, আর তারই কিন্তু বদলা নিছে। তাছাড়া ম্যাচের মধ্যে অনেক কিছু ইনসিডেন্ট হয়েছে, যেটা সালমান আলী আগার রান আউট, স্পোর্টসম্যানশিপ নিয়ে আসে অনেক কিছু কথা হয়েছে, যেটা নিয়ে আসে 2 টিমের মধ্যে যে আমরা যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতাম কয়েকদিন আগে, যেটা বাংলাদেশের আগে সরকার নিয়ে এসে আসলো, কিন্তু বর্তমানে কিন্তু এটা আর দেখা যাইতেছে না। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু পাকিস্তানের সেই প্লেয়াররা কিন্তু পাত্তাই দিতেছে না।
আর আরো উল্টা তাদের প্রতি রাগ হচ্ছে, কারণ সলমান আলী আগার রান আউটটা নিয়ে এসে যদি এখানে দেখা হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ঠিকই আছে বাংলাদেশের লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান, লিটন কুমার দাস দাস কিন্তু কইতেছে যে আমরা কিন্তু এখানে চ্যারিটি লিগ খেলতে আইছি না, যেখানে একটা প্লেয়ার একটু হেল্প করেছে, ঠিক আছে এটা আপনি গেম চালা যাবো। ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে আমরা যেটা করছি এটা কিন্তু ঠিক, অ্যাকচুয়ালি কিন্তু ঠিক, কারণ সলমান আলী আগার মতো একটা ব্যাটসম্যান ইন্টারন্যাশনাল স্টেজের মধ্যে একটা পপিং ক্রিজের থেকে বাইরে গিয়ে এসে সে যদি বলটা এখানে বাটা দেয় বা ব্যাটসম্যান বলাররা দিতে চায়, এটা যে কোনো প্লেয়ার এটা আউট করব। এখানে স্পোর্টসম্যানশিপ হচ্ছে পরে আইসিসি রুলস বা রুলস এন্ড রেগুলেশন, ইন্টারন্যাশনাল যে খেলার রুলস, সেই রুলস অনুসারে এটা যে কোনো দিক থেকে বিচার করে এটা আউট। কিন্তু এটা নিয়ে এসে সলমান আলী আগা এত বিরক্তি হয়েছে যেটা নিয়ে এসে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। যাই হোক, ম্যাচ শেষে পাকিস্তানের ক্যাপ্টেন বারবারই প্রকাশ করতেছে বা দাবি করতেছে যে তারা ইয়াং টিম পাইছে, ইয়াং টিমের ব্যাক করব। এবার ইয়াং টিমের কতদিন পর্যন্ত ব্যাক করব? একটা ইয়াং টিম সিরিজ আনলো বাংলাদেশের লোক, একটা নিচু স্তরের টিম, তাছাড়া নেক্সট যে সিরিজ খেলবো সেগুলি যদি হারে, একের পর এক যদি হারতে থাকে তাহলে তারা কতদিন পর্যন্ত ব্যাক করবো? আমার মনে হয় না বেশিতে বেশি 2টা সিরিজ, এরপরে সিরিজ যদি হারে ডেফিনেটলি এই টিমের থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, কারণ পাকিস্তানের ক্রিকেট বোর্ডের এমন কিছু লোক আছে যারা প্লেয়াররা সেই রকম সাপোর্ট দেয় না, যে কারণে এরকম হইতেছে। আর তাছাড়া বর্তমানে পাকিস্তানের ক্রিকেটের যে ধসা হইতেছে, এখানে প্রাক্তন ক্রিকেটাররা এটাই করতেছে যে পাকিস্তান বর্তমানে এমন পর্যায়ে আছে তারা অ্যাসোসিয়েট টিমের আওতায় কিন্তু যাইতেছে, কারণ অ্যাসোসিয়েট টিমও পাকিস্তান থেকে অনেক বেটার খেলে, যেটা আমরা দেখলাম ইউএসএ হোক নেদারল্যান্ড হোক, তারা কিন্তু সেরকম চ্যালেঞ্জ দিছে, বা নেপাল হোক, কিন্তু পাকিস্তান সেরকম চ্যালেঞ্জ দিতে পারতেছে না টপ লেভেলের টিমরে এবং ইভেন অ্যাসোসিয়েট নেশনটা পর্যন্ত। আমরা দেখলাম নেদারল্যান্ডের এগেইনস্ট ম্যাচটা কিন্তু অলমোস্ট হাইরা গেছিল, বাট আনফরচুনেটলি সেখানে তারা নেক্সট ম্যাচ ফাইনাল শুরু ব্যাটিং জিতে নিয়েছে। তো যাই হোক, ওয়েল প্লেড বাংলাদেশ, বাংলাদেশ খুব দুর্দান্ত খেলছে পুরো সিরিজের মধ্যে। তাদের বোলিং মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, ইয়াং সেনসেশন, তারপর তানজির হাসান, সাকিব, তামিম খুব সুন্দর খেলছে। এজ এ রেজাল্ট তার ম্যান অফ দ্য সিরিজ দিচ্ছে এবং গতকালকের ম্যাচের মধ্যে 107 রানের একটা আউটস্ট্যান্ডিং নক খেলছে। দুর্দান্ত ব্যাটিং, এজ এ ওপেনার হিসেবে টপ ক্লাস ব্যাটার হিসেবে তার শট খুব সুন্দর। ইন্ডিয়ান লোকও খুব ভালো খেলে, দেখলাম যেটা ওডি ওয়ার্ল্ড কাপে ভালো খেলছে, তাছাড়া অন্য ম্যাচও ভালো খেলছে। তো সেই হিসেবে প্লেয়ার অফ দ্য সিরিজ দিছে, প্লাস নাহিদ রানার কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ দিছে, যে নাহিদ রানা এর আগের ম্যাচে খুব দুর্দান্ত বোলিং করছিল। তাছাড়া ম্যান অফ দ্য ম্যাচ তানজিম হাসান সাকিব দিয়েছে। তো যাই হোক, বাংলাদেশ নিজের ঘরের মাঠে বড় বড় একটা শক্ত টিম, তারা হারানো ইন্ডিয়া হোক বা ইংল্যান্ড হোক, অন্য যে কোনো টিম হোক, তারা কিন্তু খুব টাফ, কারণ তার কন্ডিশনে তার এত ভালো ব্যাটিং করে বা এত ভালো ফিল্ডিং করে এবং বোলিং করে, যেটা তার কোনো ডিপার্টমেন্টে কিন্তু তার পরাজয় করা যায় না। এজ এ রেজাল্ট প্রত্যেকটা টিমই কিন্তু তার কাছে এসে এখানে হারে। এই মুভমেন্টটা যেটা ইন্ডিয়ার মধ্যে আছে, ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ারে হারানো কিন্তু খুবই খুবই টাফ, ঘরের মাঠে ভারতকে হারানো, যেটা বাংলাদেশে বর্তমানে এখন আমরা দেখতেছি ঘরের মাঠে বাংলাদেশে হারানো কিন্তু খুব টাফ। এর আগে বাংলাদেশ পাকিস্তানে আমরা দেখলাম 2-0 হারাইছে, পাকিস্তানে গেছে টেস্ট ম্যাচে, যেটা একটা হিস্ট্রি ক্রিয়েট করছে বাংলাদেশ। তাছাড়া 2025-এ টি-20 ক্রিকেটে 2-1 হারাইছে সেই পাকিস্তানরে, এবং গতকালকে ওডিআই ক্রিকেটে 15 বছর পরে আর 11 বছর পরে আবার পাকিস্তানকে ওডিআই ক্রিকেটে 2-1 হারাইছে। অর্থাৎ পাকিস্তানের মধ্যে একটা টিম যার বাংলাদেশের লোকে 3 ফরম্যাটেই এখন পর্যন্ত হাইরা গেছে। ওডিআই হোক একটা বড় টিমের দিক দিয়ে যদি বিচার করি, পাকিস্তান তো একটা বড় টিম ধরা হয়, বাট আমার মনে হয় বড় টিমের এত যে ক্যাপাবিলিটি আছে বা যোগ্যতা আছে পাকিস্তানের ভিতরে সেটা নাই। তো যাই হোক, বাংলাদেশ এজ এ এশিয়ান ক্রিকেট কান্ট্রি হিসেবে খুব ভালো করতেছে। যদি টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতো হয়তো কিছু একটা সারপ্রাইজিং করতে পারতো, বাট পাকিস্তানের ফাঁদে পা দিয়ে তারা কিন্তু নিজের অনেক কিছু লস করছে, এবং যে একটা বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট সেটা কিন্তু তারা খেলতে পারছে না। তো নেক্সট যে লিগ গুলি হবো বা ম্যাচ গুলি হবো, এটার দিকে নিশ্চয়ই মনোযোগ থাকবে বাংলাদেশের। তাছাড়া বাংলাদেশের নতুন দিক দিয়ে চিন্তা করতেছে 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের লেগে, কেন আর বেশি দিন নাই, 1.5 বছর আছে, এর মাঝখানে কিন্তু তারা সেই প্রিপারেশন করতে লাগবে। বাংলাদেশের হোম গ্রাউন্ডে যেরকম প্রিপারেশন, ডেফিনেটলি তারা একটা অ্যাডভান্টেজ আছে, বাট বাইরে কিরকম পারফরমেন্স করে এটা কিন্তু দেখার বিষয়। সাউথ আফ্রিকার মধ্যে খেলা হইব, সেই জায়গার মধ্যে বাংলাদেশ কতটুকু সাউথ আফ্রিকা নিয়ে এসে সেই অ্যাডজাস্টে ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলতে পারবে এটি দেখার বিষয়। তাছাড়া এর আগে প্রচুর সিরিজ আছে, ওডিআই সিরিজ, এখানে ভালো পারফরমেন্স করতে হবে, তাহলে কিন্তু সেই লেভেলে পারফরমেন্স এখানে করতে পারে। অন্যদিকে পাকিস্তান
ডেফিনেটলি তারা নতুন একটা টিম বানাইছে, 87 ওয়ার্ল্ড কাপের আগে তারা এখানে বাবর আজম পর্যন্ত বাদ দিয়ে দিছে। তো দেখা যাক পাকিস্তান কতটুকু ডেভেলপ করতে পারে, তার প্লেয়াররা কতটুকু ব্যাক করতে পারে বা কনফিডেন্স দিতে পারে, এটা গেলে দেখার বিষয়। আমার মনে হয় না পাকিস্তান যতটুকু চেষ্টা করুক তারা 2027-এর যে ওয়ার্ল্ড কাপের সেখানে কিছু করতে পারবো। সেম জায়গাতেই তারা বারবার হারবে এবং হারা যাবে, কারণ তার ইনফ্রাস্ট্রাকচার এত বাজে, বা প্লেয়ার টেকনিক হোক বা প্লেয়ারের ম্যানেজমেন্ট হোক, সবকিছুই আপ টু দা মার্কে নেয়, যেই কারণে তারা কন্টিনিউ তাদের ক্রিকেট ডাউন চলে যেতেছে।